নমস্কার বন্ধুরা, আমি চন্দ্রিমা আজকে আরো একটা ভৌতিক ঘটনা নিয়ে হাজির হয়ে গেছি আমার চ্যানেলে। আড্ডা ও গল্পে জমজমাট চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে এই গল্পটা আমাকে যিনি পাঠিয়েছেন তার নাম প্রকাশ রায়। তিনি থাকেন যাদবপুরে। এই ঘটনাটা ঘটেছে তার বন্ধুর সাথে। তার বন্ধুর নামটা নিতে তিনি অনিচ্ছুক, তাই ধরে নিচ্ছি তার বন্ধুর নাম হলো তাপস হালদার। তো তাপসদার সাথে যে অলৌকিক ভৌতিক ঘটনাটি ঘটেছে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। কিন্তু তার আগে কটা কথা বলে নি। যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আরো নতুন নতুন অজানা অচেনা কাহিনী জানতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করতে হবে। আর আমার এফবি পেজটাকে ফলো করে নিও, আর কমেন্টে জানিও তোমাদের গল্পগুলো কেমন লাগছে। তোমাদেরও যদি কোনো গল্প আমার সাথে শেয়ার করার থাকে তাহলে আমার ইমেলে সেই গল্পগুলো লিখে পাঠিয়ে দিও। তোমাদের গল্প অবশ্যই কিন্তু পড়া হবে। তাহলে আজকের গল্পটা শুরু করছি। গল্পের নাম হন্টেড কটেজ। তো তাপসদার অনেকদিন ধরেই একটা চেয়ারের খুব শখ, রিভলভিং চেয়ারের খুব শখ। তিনি একটু লেখালেখি করেন, এছাড়া চাকরি তো করেনি। চাকরির পরে যখন তিনি বাড়ি আসেন চাকরি করে, তখন রাত্রিবেলা একটু গান, কবিতা বা অনেক সময় সাহিত্যের লেখালেখি তিনি করেন। সাহিত্য পাঠ করতে তিনি খুব ভালোবাসেন। কিন্তু তাপসদা খুব বেশি মাইনের চাকরি কিন্তু করতেন না, তো যার জন্য রিভলভিং চেয়ার কেনার শখটা তার রয়েই গেছিল। অনেক সময় আমাদের সাধ থাকে কিন্তু সাধ্যে কুলোয় না। তাপসদার ক্ষেত্রেও সেই একই ব্যাপার ঘটে। তিনি প্রায়ই দোকানে যান, কিন্তু নতুন রিভলভিং চেয়ারের এত দাম যে তার কিনতে মন চায় না। অর্ধেক মাইনের টাকাই সেই চেয়ার কেনায় চলে যাবে। তো সেই জন্য তিনি মনক্ষুণ্ণ হয়ে বাড়ি ফিরে আসেন। তো তাপসদা প্রায়ই শিয়ালদার পুরনো ফার্নিচারের দোকানে কিন্তু যাতায়াত করতেন এই একটা রিভলভিং চেয়ার কেনার জন্য। তো একদিন তিনি পেয়েও গেলেন খুব কম দামে। শিয়ালদার পুরনো ফার্নিচারের দোকানে তিনি দামদস্তি করে একটা চেয়ার পছন্দ করে ফেললেন, এবং সব থেকে বড় কথা হচ্ছে চেয়ারটার দাম অবিশ্বাস্য, খুবই কম দাম, অবিশ্বাস্য। তো তিনি অ্যাডভান্স বুকিংও করে এলেন। 500 টাকায় মাত্র তিনি একটা গদিওয়ালা চেয়ার পেয়ে গেলেন। মাইনে পাওয়ার পরে তিনি সেটাকে আনতে গেলেন। কেউ দেখলে বলবে না যে চেয়ারটা পুরনো। সেগুন কাঠের ওপর বার্নিশ করা জাম ফলের রং, চওড়া হাতল, নরম ভেলভেটে মোড়া গদি, মস্ত আকারের রাজকীয় চেয়ারখানা। তো পরের দিনে গাড়ি ভাড়া খরচ করে তিনি চলে এলেন চেয়ারটাকে নিয়ে নিজের বাড়িতে। তো তিনি চেয়ারটাকে রাখলেন তার বাড়ির দক্ষিণের দিকে যে বারান্দাটা ছিল, সেখান দিয়ে রাত্রিবেলা সুন্দর হাওয়া আসে, মনোরম পরিবেশের সৃষ্টি হয়। অনেকদিন ধরেই তিনি ভাবছেন এই গদিওয়ালা চেয়ারে যদি একটু গা এলিয়ে দিতে পারি না তো দারুণ হবে ব্যাপারটা। তো তিনি সেই জন্য চেয়ারটাকে ওইখানেই রাখলেন। তো সেদিন তো আর তিনি গা করলেন না। পরের দিনে যথারীতি অফিস আছে, অফিসে চলে গেলেন। অফিস থেকে ফিরে তাড়াতাড়ি করে রাতের খাবার খেয়ে তিনি একটা বই হাতে করে নিয়ে দক্ষিণের বারান্দায় চলে এলেন চেয়ারে বসে একটু পড়াশোনা করবেন বলে। তো ঠিকই আছে, সেদিন ছিল পূর্ণিমার রাত। চারদিক একদম জ্যোৎস্নায় ধুয়ে গেছে। সামনের মাঠটা, যেখানে ছোট ছোট ছেলেরা খেলাধুলা করে, সে মাঠটার দিকে তাকিয়ে তিনি দেখলেন মাঠটা একদম ধপধপ করছে, আলোতে ধপধপে সাদা হয়ে গেছে মাঠটা।
আর চেয়ারের ওপরেও আলো এসে পড়েছে, দারুণ সুন্দর লাগছে। তো তখন প্রায় রাত 10টা বাজে। তিনি ভাবলেন ঠিক আছে, ভালোই হলো, এবার আমি একটু চেয়ারে আরাম করে বসি। হঠাৎ মাঠটার দিকে তার চোখ পড়তেই তিনি দেখতে পেলেন একটা সাদা রঙের ধপধপে কুকুর। হ্যাঁ, দামি কুকুর, খুব দামি কুকুর। তিনি ভাবলেন মাঠটায় এবার দামি কুকুর কোত্থেকে এলো, আর সব থেকে বড় ঘটনা হচ্ছে এই কুকুরটা তার চেনা নয়। তাহলে কি কুকুরটা তার মালিকের কাছ থেকে পালিয়ে এসেছে? এরকম নানান কথা ভাবতে ভাবতে তিনি কুকুরটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন, আর যেন মনে হলো কুকুরটাও তারই দিকে তাকিয়ে আছে, এবং কুকুরটার চোখগুলো জ্বলছে, জ্বলন্ত দৃষ্টি। তার কুকুরটা দেখে ভালো লাগলো না, যেন মনে হলো এক ধরনের অশুভ ছায়া, অশুভ ছায়া বলে মনে হলো। কিন্তু তিনি মনটাকে অন্যদিকে করার জন্য চেয়ারটার দিকে তাকালেন। এমন সময় হঠাৎ একটা দমকা হাওয়া এসে বারান্দাটার মধ্যে দিয়ে যেন ঘুরপাক খেতে লাগলো। তো তিনি ভাবলেন যে বাবা, হঠাৎ এত হাওয়া কোত্থেকে এলো? যাই হোক, ওইটুকুনি হাওয়াটা ওই রকম ভাবে দমকা ভাবে এসে মিলিয়ে গেল। তো তিনি অত আর মনে করেননি, তার মনে এখন পুলক আছে, পুলক জেগেছে যে ঠিক আছে, চেয়ারে বসে আমি একটু আরাম করি, অনেক দিন পরে এরকম একটা ভালো চেয়ার পেয়েছি। তো তিনি চেয়ারে বসতে গেলেন। যখনই তিনি চেয়ারে বসতে গেলেন, তার যেন মনে হলো তার সারা শরীর কেঁপে উঠলো, কেউ যেন অবিশ্বাস্যভাবে তাকে ধাক্কা মেরে ফেলে দিল, কিন্তু অথচ চেয়ার খালি। তিনি ভাবলেন এটা কি আমার মনের ভুল? হঠাৎ আবার তিনি চাইলেন সামনের মাঠটার দিকে, দেখলেন কুকুরটা স্থির দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। তো তিনি কিছু বুঝতে পারছেন না কি করবেন। এমন সময় আবার চেয়ারের দিকে তাকালেন, দেখলেন না, চেয়ারে তো কেউ নেই। তো তিনি ভাবলেন হ্যাঁ, মনের ভুলই হবে, রাত হয়েছে তো, আর মনে হচ্ছে চেয়ারে বসার আনন্দে আমার এরকম হচ্ছে। ঠিক আছে, তিনি আবার বসতে গেলেন চেয়ারে। অবিশ্বাস্যভাবে আবার মনে হলো কেউ তাকে এবারে যেন ঠেলে ফেলে দিল। তিনি মুখ থুবড়ে বারান্দার মাটিতে, মেঝেতে বসে পড়লেন। এবার আর তার কোনো ভুল নয়। তিনি দেখলেন, মানে অনুভব করতে লাগলেন, দেখতে পেলেন না কিছুই, কিন্তু অনুভব করতে লাগলেন কেউ তাকে ঠেলে ফেলে দিয়েছে। হঠাৎ তিনি ঘুরে দেখলেন সেই যে সাদা কুকুরটাকে তিনি মাঠে দেখেছিলেন, সামনের মাঠে, এখন সেই কুকুরটা চেয়ারের পাশে এসে বসে আছে। তার চক্ষু স্থির হয়ে গেল। তার এই ঠান্ডা বাতাসেও হালকা হালকা ঘাম দিতে শুরু করলো, আর সারা শরীরে একটা ঠান্ডা রক্তস্রোত বয়ে গেল। তিনি অবিশ্বাস্যভাবে দেখলেন, আশ্চর্য হয়ে গেলেন যে চেয়ারে বসলে যেরকম চেয়ারটা দেবে যায়, সেরকম চেয়ারের সিটটা দেবে গেছে। আর কেউ পিঠে হেলান দিলে যেরকম চেয়ারটা নড়ে ওঠে, বা পিঠে একটা চেয়ারের পিঠে একটা বোঝা যায় যে কেউ হেলান দিয়ে আছে, গর্ত হয়ে যায়, সেরকম গর্তের সৃষ্টি হয়েছে। তিনি আর তাকাতে পারলেন না সেই দিকে। আরো একটা জিনিস তিনি দেখলেন, বা বলতে পারেন আবিষ্কার করলেন, যেটা তিনি আগে কখনোই দেখেননি। চেয়ারের দুটো হাতলে যেন কিছু আঁচড়ানো দাগ। এটা কিন্তু তিনি যখন কিনেছিলেন চেয়ারটা তখন লক্ষ্য করেননি, বা হয়তো তার লক্ষ্য পড়েনি, সেটাও হতে পারে। একটা আঁচড়ানোর দাগ, কুকুরে টুকুরে আঁচড়ালে যেরকম হয় সেরকম আঁচড়ানোর দাগ। তো তিনি আর ভাবতেই পারেননি কিছু। তিনি তাড়াতাড়ি করে ঘরে এসে জানলা দরজা বন্ধ করে আর চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ার চেষ্টা করেন। কিন্তু সারা রাত তিনি ছটপট করতে থাকেন, এপাশ ওপাশ ঘুরতে থাকেন, কিন্তু তার ঘুম আসে না। সকালবেলা তিনি কাউকে কিছু বোঝাতেও পারেন না, আবার সম্পূর্ণ ঘটনাটা এড়াতেও পারেন না। তো আমরা আগেই বলেছি যে তাপসদা অনেক কষ্ট করেই চেয়ারটা কেনে, একটু আরামের জন্য বা তার শখ পূরণ করার জন্য, যার জন্য তিনি সেকেন্ড হ্যান্ড চেয়ার কেনেন, নতুনও কিনতে পারেন না। কিন্তু তার স্বপ্নটা তো জলাঞ্জলি চলে গেল। বোঝাই যাচ্ছে যে এই চেয়ারটার মধ্যে কোনো ভুতুরে ব্যাপার আছে, কিন্তু সেটা কি, সেটা ভাবার জন্য বা সেটা খতিয়ে দেখার জন্য আজকে তাপসদা একটা অন্য কাজ করবেন বলে ভাবলেন। তিনি নয় এসপার নয় ওসপার দেখতে চান। এটা তো বোঝাই যাচ্ছে যে চেয়ারটার কোনো ভৌতিক ঘটনা এর সাথে লুকিয়ে আছে, কোনো ভূতের ব্যাপার এর সাথে আছে। যদিও তাপসদা কিন্তু ভূতে বা অশরীরী আত্মায় বিশ্বাস করেন না। কলকাতার লোক তো, তিনি এই সমস্ত ভাবতেই পারেন না যে হতে পারে। কিন্তু কাল রাতে
গতকাল রাতে তার সাথে যে ঘটনা ঘটেছে তিনি না ভেবেও আর পারছেন না। তিনি বুঝতে পেরেছেন যে এই চেয়ারটার সাথে কোনো না কোনোভাবে ভূতের একটা লিঙ্ক আছে এবং সেটা আমাকে বার করতেই হবে যেমন করেই হোক। তো তিনি ব্যাপারটাকে কাউকে বলতে চাইলেন না। তিনি ভাবলেন আজকে অফিস থেকে আসার পর চেয়ারটাকে তিনি বারান্দা থেকে ঘরে নিয়ে আসবেন, তার নিজের ঘরে নিয়ে আসবেন, যে ঘরে তিনি শোবেন আর কি, যে ঘরে তিনি শুয়ে থাকেন সেই ঘরেই নিয়ে আসবেন, যা হবার হবে। এই ভেবে তিনি অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। অফিসে সারা দিন তাপসদার ভালোভাবে কাটলো না। বিভিন্ন রকমের দুশ্চিন্তা দুর্ভাবনা নিয়ে তিনি অফিস থেকে ফিরে এলেন বাড়িতে তিনি সন্ধ্যা 6টা নাগাদ ফিরে এসেই চেয়ারটাতে বসলেন। ভাবলেন দেখি কি হয়, কিন্তু কোনো অসুবিধাই নেই। চেয়ারটাতে তিনি বসলেন, চেয়ারটার হাতলে হাত রাখলেন, সব ঠিকঠাক, কোনো ঝামেলা নেই। তো তিনি ভাবলেন ঠিক আছে, আজকে যেরকম ভেবেছিলাম যে চেয়ারটাকে আমার ঘরে নিয়ে আসবো, শোয়ার ঘরে, সেরকমই ঘরেই নিয়ে আসবো। কিন্তু মনে একটা হালকা উত্তেজনা তিনি অনুভব করছিলেন যে এখন তো সব ঠিকঠাক আছে, দেখি রাত্রিবেলা আবার কি হয়। তো তিনি খাওয়া দাওয়া শেষ করে নিলেন 10টার আগেই। তারপরে তিনি রেডিওতে খবরও শুনলেন। রেডিওতে একটু খবর টবর শোনার পরে তিনি একটা সিগারেট ধরালেন। সিগারেট ধরানোর পরে তিনি চেয়ারটাকে ঘরে নিয়ে এলেন। তখন মোটামুটি ঘড়িতে রাত 10টা বাজে। তিনি চেয়ারটাকে ঠিক রাখলেন তার খাটের পাশে, জানলার ধারে, টেবিলের কাছেই। ঠিক যখন 10টা বাজে তখন তিনি চেয়ারটার দিকে তাকিয়ে দেখলেন যথারীতি চেয়ারটার বসবার জায়গাটা দেবে গেল, গর্ত হয়ে গেল, যেন মনে হলো ওখানে কেউ বসে পড়লো। আর পিঠের যেখানটায় ভার হেলান দেয়, পিঠের দিকটা, সেখানটা যেন একটু নড়ে উঠল। এইসব দেখে শুনে তার সারা শরীর ভয়ে হিম হয়ে গেল, তার নড়বার ক্ষমতা থাকলো না। তাপসদা কোনো ক্রমে আলো টালো জ্বালিয়ে রেখেই বিছানায় যখন উঠতে যাবেন, খাটে যখন উঠবেন, তার চোখ গেল জানলার ওপারে সাদা ধপধপে মাঠটার দিকে। তিনি দেখলেন সেই সাদা কুকুরটা আজও ওখানে ওভাবেই দাঁড়িয়ে রয়েছে, আর তার চোখ দুটো যেন জ্বলছে। জ্বলন্ত চোখে কুকুরটা তাপসদার দিকেই তাকিয়ে আছে। এইসব দেখে শুনে তাপসদা আর সহ্য করতে না পেরে তাড়াতাড়ি জানলাটা বন্ধ করে পর্দা টেনে দিয়ে আর শুয়ে পড়ে। পাশে কিন্তু তার ওই রিভলভিং চেয়ারটা তখনও ছিল। সারা রাত তিনি ভয়ে কাঁপতে থাকেন। ঘুম তো হয়ই না, বরং তিনি মরিয়া হয়ে ওঠেন যে কি হলো, আমাকে এটা জানতেই হবে, চেয়ারের রহস্যটা আমাকে জানতেই হবে। এইভাবে তিনি সারা রাত ভয়ে কাঁপতে কাঁপতে কোনো ক্রমে রাতটা কাটিয়ে দেন। এইভাবেই পরের দিন সকাল হতে না হতেই তিনি চেয়ারটাকে আবার বারান্দায় করে দেন এবং বাড়ির কাউকে কিচ্ছু জানান না, কারণ সবাই তো ভয় পেয়ে যাবে। কাউকে কিছু না জানিয়ে তিনি সেদিন একটু দেরি করে অফিসে যাবেন বলে ঠিক করলেন। তিনি আগে চলে যান যে দোকান থেকে, ওল্ড ফার্নিচার সেট, যে দোকান থেকে তিনি এই চেয়ারটা কিনেছিলেন, সেই দোকানের উদ্দেশ্যে। তো সেই দোকানে পৌঁছে তিনি দোকানের মালিককে জিজ্ঞাসা করলেন যে কোথা থেকে এই চেয়ারটা কিনেছেন বলুন তো আপনি। তখন মালিকটা বলল, কেন, কি হয়েছে, এটার কি কিছু খুঁত আছে? দেখুন ভাই, সেকেন্ড হ্যান্ড চেয়ার, খুঁত তো হবেই, আপনি কিন্তু দেখে শুনে নিয়ে গেছেন। তখন তাপসদা বলল, হ্যাঁ সবই ঠিক আছে, কোনো অসুবিধা নেই, মানে আমি একটু জানতে চাইছিলাম আর কি। তখন বলল, হ্যাঁ আমরা তো সেকেন্ড হ্যান্ড ফার্নিচারই কিনি। তখন যেখান থেকে ওনারা এই ফার্নিচারটা কিনেছেন সেখানের অ্যাড্রেসটা ওরা তাপসদাকে দিল। তাপসদা বললেন যে আমি এরকম গবেষণা করি, পুরনো জিনিসপত্র নিয়ে আমি একটু পড়াশোনা করি, রিসার্চ করি, তো আপনি যদি একটু দোকানের অ্যাড্রেসটা আমাকে দেন। তখন ওরা অ্যাড্রেসটা দিতে তাপসদা সেই দোকানের উদ্দেশ্যে চলে গেছে। সেটাও শিয়ালদাতেই ছিল, সেটা ট্রেডিং কোম্পানি একটা, ফার্নিচার্সের, এছাড়াও অনেক কিছু ওখানে পাওয়া যায়। তো সোজা তাপসদা সেইখানে গিয়ে একই কথা বললো যে আমি
বিভিন্ন ফার্নিচার, বিভিন্ন রকম জিনিস নিয়ে গবেষণা করি, তো আপনারা যদি একটু বলেন। এই বললো, হ্যাঁ, আমাদের এখানে একটা খুব কম দামে 3টে চেয়ার এসেছিল, তার মধ্যে একটা রিভলভিং চেয়ার ছিল, যেটা ওই দোকানে আমরা পাঠিয়েছি। তখন তাপসদা বললেন যে এটা আমার কাছেই এখন আছে। অনেক কষ্টে তাপসদা এই দোকানটা থেকে চেয়ারটার আসল মালিকের নাম, ঠিকানা সব জোগাড় করেও ফেললেন। তো তিনি আর দেরি না করে সোজা চলে গেলেন চেয়ারটার আসল মালিক মিস্টার ডিসুজার বাড়িতে। তো বন্ধুকে জানিয়ে দিলেন, অফিসের বন্ধুকে জানিয়ে দিলেন যেন তাপসদার বাড়িতে একটা খবর দিয়ে দেয় যে তাপসদা জরুরি কাজে, অফিসের জরুরি কাজে চলে গেছেন একটা জায়গায়। আসতে আজকে রাতটা হয়তো আসতেও পারেন, অথবা কালকেও আসতে পারেন। তো যাই হোক, তাপসদার কোনো দিকে বিবেচনা না করে ঠিক সেই মতোই চলে গেলেন মিস্টার ডিসুজার বাড়ির উদ্দেশ্যে। তো তিনি পিকনিক গার্ডেন স্টপেজে নামলেন বাস থেকে। তারপরে তিনি আস্তে আস্তে এগোতে থাকলেন। এগোতে এগোতে তিনি একটা ছোট ছেলেকে দেখলেন। তো যখন তিনি নেমেছিলেন, নামতে নামতে তার প্রায় দুপুরবেলা হয়ে গেছিল, দুপুর গড়িয়ে প্রায় বিকালের দিকে হয়ে গেছিল। তো তিনি ছেলেটাকে ডাকলেন হাত নেড়ে। তো ছেলেটাকে জিজ্ঞেস করলেন যে মিস্টার ডিসুজার বাড়ি কোনটা বলতে পারবে? সেই ছেলেটা বলে উঠল, ও ওটা ওটা তো একটা হন্টেড হাউস। ওখানে আপনি কেন যেতে চাইছেন? ওখানে কিন্তু সন্ধ্যাবেলার পরে আর কেউ যায় না, এমনকি দিনের বেলাতেও এই বাড়ির পাশ দিয়ে কেউ যায় না। এইটুকু বলেই ছেলেটা ছুটে রাস্তার অন্যদিকে পালিয়ে গেল। তো তাপসদা আর কি করবে? তাপসদা তো বুঝতেই পারছে যে একটা রহস্যের মধ্যে তিনি জড়িয়ে পড়েছেন, কিন্তু তার ফেরার আর উপায় নেই। তাই তিনি আরো দূরে এগোতে থাকলেন। ডিসুজার বাড়িটা তো জানতে হবে। তো অনেকটা দূর এগিয়ে গিয়ে তিনি একজন বয়স্ক বৃদ্ধ লোককে দেখতে পেলেন। তো তখন সেই বৃদ্ধটিকে এগিয়ে গিয়ে তাপসদা জিজ্ঞাসা করলেন যে আচ্ছা, এখানে মিস্টার ডিসুজার বাড়ি কোনটা আপনি বলতে পারবেন? বৃদ্ধটি অনেকক্ষণ ধরে তাপসদাকে লক্ষ্য করলো। তারপরে অবাক হয়ে জানতে চাইলো যে আপনি ওই বাড়িতে কেন যাবেন? তখন তাপসদা বললেন যে না, আসলে মিস্টার ডিসুজার সাথে আমার একটু দরকার ছিল। তখন বৃদ্ধটা বললেন যে না, উনি তো কারোর সাথে দেখা টাকা করেন না, বহু বছর ওনার বাড়িতে কেউ আসেনি, আমাদের তো লক্ষ্য করেনি। প্লাস ওইটাকে এখন হন্টেড হাউস সবাই বলে। তো আপনি কি সেটা জানেন? জেনে শুনেই এসছেন কি? তখন তাপসদা বললেন না, আমি জানতাম না ওই বাড়ির ইতিহাস, কেন কি হয়েছে? তখন বৃদ্ধটি ওই বাড়ির ইতিহাসটি বলেন যে আজ থেকে প্রায় 10-15 বছর আগে ঘটনা এটা, যে ওই বাড়িতে একটা মর্মান্তিক ঘটনা ঘটে। আসলে ওই বাড়ির ওনার মালিক হচ্ছেন মিস্টার ডিসুজা। তো তিনি বাইরে চাকরি করতেন, মাঝে মধ্যে ঘরে থাকতেন, আবার মাঝে মধ্যে বাইরে যেতেন চাকরির জন্য। বেশ কয়েকদিন পরে পরে তিনি আসতেন বাড়িতে। যখন তিনি বাড়িতে ছিলেন না, একদিন ডাকাতেরা তার বাড়ি হানা দেয়, ডাকাতেরা আক্রমণ করে। সেই সময় তার বউ মিসেস ডিসুজা মারা যান ডাকাতদের হাতে। ডাকাতরা তাকে গলা টিপে খুন করেন। এবং ওই বাড়িতে একটা কুকুরও ছিল। খুব সম্ভবত ডাকাতরা যখন মিসেস ডিসুজাকে মারতে উদ্যত হন, তখনই কুকুরটা খুব বাধা দেওয়ার চেষ্টা করে, কুকুরটা কামড়ে দেওয়ার চেষ্টা করে, বা এরম বিপজ্জনক বলে একটা কুকুরকেও, মানে ওনার পোষ্য কুকুরকেও ডাকাতরা মেরে ফেলে। তো মিস্টার ডিসুজা কোনো রকম ভাবে বেঁচে যান, যেহেতু সেদিন তিনি বাড়ি ছিলেন না, আর ওদের কোনো সন্তান ছিল না। ওরা তিনজনেই, মিস্টার ডিসুজা, মিসেস ডিসুজা আর এই কুকুরটা, তিনজন প্রাণী ওই বাড়িতে থাকতেন। মিস্টার ডিসুজা সব শুনে যখন ফিরে আসেন, তখন আর কিছুই করার নেই। তিনি দেখেন যে বাড়িতে প্রচুর টাকা পয়সা গয়নাগাটি নিয়ে ডাকাতরা লুটপাট করে চলে যায়, এবং একটা চেয়ারের মধ্যে মিসেস ডিসুজার লাশটা পড়ে থাকে। তো এতক্ষণে মোটামুটি তাপসদা এই ঘটনাটা শুনে সব বুঝতে পারেন, যে এই চেয়ারটা রহস্যটা কিছুটা হলেও তিনি বুঝতে পারেন। তিনি বলেন, অনেক ধন্যবাদ দাদু আপনাকে, ঠিক আছে আপনি আমাকে একটু বাড়িটা যদি দেখিয়ে দেন। তখন বয়স্ক ভদ্রলোক বাড়িটার বলে দেন যে একটু এগিয়ে আপনি বাঁদিকে গেলেই একটা
গোলাপি রঙের বাড়ি পাবেন, কিন্তু জরাজীর্ণ অবস্থা। ওটাই হলো মিস্টার ডিসুজার বাড়ি, এখন যেটা হন্টেড হাউসে পরিণত হয়েছে। তাপসদা মরিয়া হয়ে চলে যায় বাড়িটার কাছে। দেখেন যে আসলে তাপসদার একটা জেদ চেপে গেছে, যে সত্যিটা জানতেই হবে। কেন চেয়ারটা সম্বন্ধে কিছুটা তো সত্যি তিনি জানতে পেরেছেন, কিন্তু কেন রাত 10টার সময়ই এই আশ্চর্যজনক ঘটনা ঘটে, অথচ অন্য কোনো সময় চেয়ারের সাথে কোনো ভৌতিক ঘটনা ঘটে না, এই ব্যাপারটাও ভালো করে জানতে হবে। তো তিনি একটা রাস্তা দেখতে পান সোজা। সে রাস্তা ধরে যেতে যেতে রাস্তা পার হয়ে সোজাসুজি একটা কাঁচা রাস্তা এঁকে বেঁকে একটা ছোট পুকুরের শান বাঁধানো ঘাটে গিয়ে পড়েছে। হাড় সর্বস্ব লোকের মতো দাঁত বের করা সিঁড়ি সর্বস্ব পুকুর। বাসক আর আকন্দ শিরিষের হালকা জঙ্গলের ভেতর দিয়ে তিনি বাড়িটাকে দেখতে পান। একটা পুরনো বাড়ি, অনেক দিন ধরে এই বাড়ির কোনো পরিচর্যা করা হয়নি, দেখে মনে হয় সত্যি ভূতেরে বাড়ি। তিনি খেয়াল করেননি এতক্ষণে লেখা আছে মিস্টার ডিসুজাস হোম। ও, তার মানে এটাই মিস্টার ডিসুজার বাড়ি। আচ্ছা, তো তিনি ইতস্তত করছিলেন যে কিভাবে বাড়ির ভেতর ঢুকবেন। তো ভেতর থেকে তাপসদাকে দেখতে পেয়েই হয়তো বারান্দায় একটা লোক এসে দাঁড়ালো। সিঁড়িতে নেমে দূর থেকে সে বলল, হু ইজ দেয়ার, কাম অ্যালং দিস সাইড। তো তাপসদা দেখলেন যে ডান দিকেই একটা সরু রাস্তা আছে, যেটা জঙ্গলের আড়ালে পড়ে গিয়েছিল। তো তিনি বললেন যে স্যার, আমি একটু আসতে চাই, আপনার সাথে কিছু কথা বলতে। তো তখন মিস্টার ডিসুজা বললেন, কে আপনি? তখন তাপসদা বললেন যে আমি এরকম কলকাতা থেকে এসেছি, আপনার সাথে একটু দেখা করতে চাই। তো তখন লোকটি বলল, আচ্ছা ঠিক আছে, এই সিঁড়িটা দিয়ে উঠে আসুন। তো এই জঙ্গলের আড়ালে যে সিঁড়িটা ছিল সেই সিঁড়িটা দিয়ে তিনি উঠে এলেন। তখন মিস্টার ডিসুজাকে ভালো করে তিনি লক্ষ্য করলেন। মিস্টার ডিসুজার বয়স এই 50-60 বছর হবে, ছিপছিপে গড়ন, লম্বাটে মুখ, কিন্তু মিস্টার ডিসুজা খুব আনমোনা। তার পরনে একটা ময়লা ট্রাউজার আর একটা গেঞ্জি। তিনি খুব ফর্সা কিন্তু খুব বিমর্ষ। মিস্টার ডিসুজা এই সময় বলে উঠলেন যে অনেকদিন পরে আমার বাড়িতে কোনো মানুষের পা পড়লো। ঠিক আছে, আসুন, ভেতর ঘরে আসুন, কি বলবেন বলুন। তো তখন প্রায় সন্ধে হয়ে এসছে, চারদিক নিস্তব্ধ, শুধু ওই ঘরটাতে একটা টিমটিম করছে ছোট আলো, বাকি পুরো বাড়িটাই বলা যেতে পারে অন্ধকারে ডুবে গেছে। তো ওই নিস্তব্ধ ঘরটাতে তিনি বসলেন, তাপসদাও বসলেন। একটা ছোট্ট চৌকি আছে, আর কোনো আসবাবপত্র তিনি দেখতে পেলেন না। সেই চৌকিতে একদিকে তাপসদা আর একদিকে মিস্টার ডিসুজা বসলেন। চারদিকে চামচিকে আর আরশোলায় ভর্তি, নোংরা, ঘরটা অনেক দিন পরিষ্কারও করা হয়নি। তাপসদার গাটা ছমছম করে উঠল। আর মিস্টার ডিসুজার চোখটা নিষ্ঠুর অথচ করুণ চোখ। তিনি তাপসদার দিকে চেয়ে বললেন, হ্যাঁ, এবার বলুন কি দরকার। তো তাপসদা তো এখন এইরকম পরিবেশে একদম কি বলবে কিছু বুঝতে পারছি না। যাই হোক, তাপসদা বললেন যে না, আসলে আমি কলকাতা থেকে এসেছি একটা খবর নিতে আপনার থেকে। তিনি বললেন, হ্যাঁ বলুন। আচ্ছা, 10-15 বছর আগে কি আপনার বাড়িতে ডাকাত পড়েছিল? তারপর থেকেই আপনি আর বাড়িতে মন বসাতে পারেন না, এরকম অবস্থা আপনার? তো তখন তাপসদা বলেন, হ্যাঁ, কিন্তু আপনি কি করে জানলেন? তো তখন তিনি বলেন, এই আস্তে আস্তে আমি বাস থেকে নেমে যখন আসছিলাম আপনার বাড়ির উদ্দেশ্যে, তখন একজন স্থানীয়র মুখে আমি শুনেছি, স্থানীয় মানুষটি বলছিলেন যে আপনার সাথে খুবই মর্মান্তিক একটা ঘটনা ঘটেছে। তখন তাপসদা বললেন যে আচ্ছা, আপনার বাড়িতে কোনো আসবাবপত্র নেই কেন? তখন তিনি বললেন যে হ্যাঁ। মিস্টার ডিসুজা বললেন, হ্যাঁ, 10-15 বছর আগে, অনেক বছর আগেই আমার বাড়িতে একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে, যাতে আমার স্ত্রী এবং আমার একজন পোষা কুকুর, সে মারা গেছে, তার নাম হচ্ছে লিসি। তখন তাপসদা বলে, আচ্ছা, কুকুরটা কি ধবধবে সাদা, দামি কুকুর?
তখন মিস্টার ডিসুজা বলে, হ্যাঁ, তো আপনি কি করে জানলেন? তখন তাপসদা জিজ্ঞাসা করে, আচ্ছা আপনার বাড়ি থেকে একটা রিভলভিং চেয়ার ছিল, গদি মোড়া মোটা ধরনের দামি চেয়ার? বললেন, হ্যাঁ, আমার স্ত্রী মিসেস ডিসুজা ওটা খুব মানে মিস্ত্রি দিয়ে খুব যত্ন করে বানিয়েছিলেন, কিন্তু তাই তিনি আর ভোগ করতে পারেননি, তার আর ভোগ করা হলো না। তো তখন তাপসদা বলেন যে এই রিভলভিং চেয়ারটা বর্তমানে আমার বাড়িতেই আছে, এবং তিনি রাতের কথা সব বললেন খুলে, যে ঠিক রাত 10টার সময় চেয়ারটাতে যেন কেউ এসে বসে, হ্যাঁ, চেয়ারটা নড়ে ওঠে এবং একটা কুকুরকেও আমি দেখতে পাই। তখন মিস্টার ডিসুজা বলেন, হ্যাঁ, ঠিক রাত 10টার সময় আমার স্ত্রী এই চেয়ারটায় বসে বাইবেল পড়ত। তো যেদিন ডাকাতরা আক্রমণ করে সেদিনও ও বাইবেল পড়ছিল। তো ডাকাতরা আচম্বিতে অকস্মাৎ আক্রমণ করে এবং গলা টিপে আমার স্ত্রীকে হত্যা করে। আর সম্ভবত ওই যখন ও বাইবেল পড়তো তখন ওর পোষা কুকুর লিসি ওর পাশেই বসে থাকতো পায়ের কাছে, সম্ভবত ওরা লিসিকেও খুন করেন। সেই জন্যই আপনি হয়তো এরকম দেখে থাকবেন। তখন তাপসদার আর বুঝতে ভুল হয় না যে এই চেয়ারটার সাথে কি রহস্য জড়িয়ে আছে। তো তখন মিস্টার ডিসুজা বলেন যে আমার স্ত্রী মারা যাওয়ার পরে আমার আর বাড়িতে মন টেকে না, কিন্তু কি করব, আমি বাড়িতেই থাকি এখন, আর আমি এত আর কাজে টাজেও যাই না, যা টুকটাক আমার টাকা জমানো আছে সেই দিয়েই আমি আমার জীবন অতিবাহিত করে দিচ্ছি। তো যখন আমি দেখি এই পুরো ঘরটাকে, তখন দেখি যে আসবাবে ভরা, খুব কষ্ট করে আমার স্ত্রী খুব যত্ন নিয়ে বানিয়েছিল প্রত্যেকটা আসবাবপত্র, তাই জন্য আমি প্রত্যেকটা আসবাবপত্রই খুব কম দামে নামমাত্র মূল্য দিয়ে এই সব আসবাবপত্র বিক্রি করে দিই। ওরা এসে, যে দোকানে বিক্রি করি, তারা এসে তুলে নিয়ে চলে যায়। তো তখন তাপসদা বলে যে ঠিক আছে, তো যে চেয়ারটা আমার বাড়িতে আছে সেই চেয়ারে সম্ভবত ওটা আমার বাড়িতে থাকা আর উচিত নয়। তখন মিস্টার ডিসুজা ওনাকে অনুরোধ করেন তাপসদাকে যে একটা কাজ করুন না, আপনি যদি দয়া করে চেয়ারটা আমাকে পাঠিয়ে দেন খুব ভালো হবে, তাহলে আমরা আমাদের পরের যেটুকু আর কি আমার জীবন আছে আমি চেয়ারটার পাশে বসেই কাটিয়ে দিতে পারবো। তখন তাপসদা বলেন, অবশ্যই আমি চেয়ারটা পাঠিয়ে দেবার ব্যবস্থা করছি, আপনি একদম চিন্তা করবেন না, কিন্তু আপনি এই অবস্থা থেকে বেরিয়ে আসুন প্লিজ। হ্যাঁ, তাপসদা তারপরে ওই বাড়ি থেকে বেরিয়ে চলে আসেন এবং কিছুদিনের মধ্যেই তিনি চেয়ারটা পাঠাবার ব্যবস্থা করেন এবং পাঠিয়েও দেন। তো এরকমভাবেই তিনি ভাবেন যে তাপসদা ভাবেন যে কটেজটা এখনো আছে জীর্ণপ্রায় হয়ে। তিনি 2-4 বছর পরে ভেবেও ছিলেন যে আবার যাবেন মিস্টার ডিসুজার সাথে দেখা করতে, কিন্তু তার মন সায় দেয় না বা তিনি ভরসা পান না। যখনই তিনি ওই বাড়িটার কথা ভাবেন, হন্টেজ হাউসটার কথা ভাবেন, তার গা ছমছম করে ওঠে, গায়ে কাঁটা দেয়। আর এখন তো ওই বাড়িতে চেয়ারটাও আছে, তাই জন্য তিনি আর যাওয়ার সাহস পান না। কিন্তু তিনি খবর নিয়েছেন যে রোজ সন্ধেবেলা ওখানে আলো জ্বলে, মিস্টার ডিসুজা যেন কারোর সাথে কথা বলেন, এমনকি ওই বাড়ির আশেপাশে বা দূরে যে বাড়িগুলো আছে তারাও যেন অনুভব করতে পারে যে একজন নারী কণ্ঠ মিস্টার ডিসুজার সাথে কথা বলছে রোজ রাতে। তো এরপরেও বহু বছর কেটে যায়। তখন মিস্টার ডিসুজার সম্বন্ধে তাপসদা আরও খোঁজখবর নেন যে তারা কীরকম আছে বা কিছু। তো স্থানীয় লোকেরা বলে যে তারা আর বেঁচে নেই, মিস্টার ডিসুজা আর বেঁচে নেই। তো তিনি একদিন খবর পান যে সরকারি কর্তৃপক্ষের সাহায্যে কটেজটাকে অধিগ্রহণ এবং কটেজটার যথাযথ একটা ব্যবস্থা করা হবে জনসাধারণের কল্যাণার্থে। কারণ ডিসুজার কোনো সন্তানাদি ছিল না, আগেই বলেছি আমি, তো তার সম্পত্তির কোনো ভাগিদারও ছিল না, সেই জন্য কটেজটা সাধারণ মানুষের কাজে লাগবে বলে সরকারের তরফ থেকে সেটার টেক কেয়ার করা হচ্ছে। তো তাপসদা শুনে ভাবেন যে হ্যাঁ, খুবই ভালো হলো, এর ফলে অন্তত মিস্টার ডিসুজার আত্মার শান্তি পাবে এবং মিসেস ডিসুজারও আত্মার শান্তি পাবে। এইভাবে তিনি ভাবেন যে
দুটো আত্মা একসাথে অন্তত মৃত্যুর পরে শান্তিতে বসবাস করবেন। গল্পটা এখানেই শেষ হলো বন্ধুরা। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও। আর ভালো লাগলে গল্পটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আমার চ্যানেলে এরকম আরও নানান ধরনের ভৌতিক গল্প পাওয়ার জন্য তোমরা কিন্তু শেয়ার করো, লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। নমস্কার।